তাকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি তখন বললেন, ওই যে মেজো বউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন ভীষণ একটা বিপদ ঘটালুম। এমনই ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরই পড়ল। তিনি বোনকে যে নিজে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সে স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। আমার বড় চা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14 চেয়ে কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতটাই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্য লোকে চিন্তা করত। কাজেই পিতা মাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কতজন লোকেরই ছিল। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। এই বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্তই ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইয়েরা তাকে এমন একটি কোণাও ছেড়ে দিতে চায়নি যে কোণে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত। সেই জন্য আস্থা করেও তার স্থান নাই। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলো, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সে কথাটা আমি তাকে অনেক আদর করে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর তো শুধু আমারই নয়, কাজেই আমার এই কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আরো কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক আনারে ডাক্তার এসে বলল আরো 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না। কিন্তু সেই 2-1 দিনে সবুর সইবে কি? বিন্দু তো তার ব্যামল লজ্জাতেই মরবার চোখ। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আতর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এই নিয়ে আমার ওপরে তোমরা যখন সকলে মারমূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তভাবে তাকে হাসপাতালে পাঠাবার জন্য জোগাড় করছে, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ সবার একটা মস্ত গুণ আছে জানো তো, শরীরটাকে তাতে একেবারে অচর ও অমর করে তোলে। ব্যামো হতেই চায় না। মরার সমস্ত রাস্তাগুলো একেবারে বন্ধ। রোগ তাই ওকে ঠাট্টা করে গেল, কিচ্ছুটি হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল, পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই হচ্ছে সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তেমনই বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আর এক গেরোই ধরল। আমাকে এমনই ভালোবাসতে শুরু করলো যে আমার ভয় হলো। ভালোবাসার এরকম মূর্তি সংসারে এর আগে আমি কখনো দেখিনি। বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সে রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার আর আশ মিটত না। সে বলতো, দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। আবার যেদিন আমি নিজের চুল নিজে মানত, তার সেদিন ভারী রাগ হইত। আমার চুলের বোঝা 2 হাতে করে নাড়তে নাকি তার খুব ভালো লাগে। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার আর সাজ হতো না। কিন্তু
সে আসার পর আমাকে অস্থির করে তুলে রোজই কিছু না কিছু সাজিয়ে দিত। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। ভালোবাসা বুঝি এমনই হয়? তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্মদার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছিল। যেদিন দেখতুম সেই গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেদিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে তেমনই মেয়েটির যখন সমস্ত জীবনের সমস্ত কিছু রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম আমার এই হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোনো স্বর্গ থেকে আসে, কোনো গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসা দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলুম, যা আমি জীবনে আর কোনো দিনও দেখিনি। সেই আমার মুক্তির স্বরূপ। এদিকে বিন্দুর মতো একটা মেয়েকে যে আমি এতটা আদর যত্ন করছি, এই তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকলো। এর জন্য অবশ্য খুদ খুদ খিটখিটের অভাব ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেই দিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না? কিন্তু তার কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও বিন্দু। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাস করলে ও মেয়েও একেবারে সংকোচ যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম। সেটা অবশ্য তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচে টাকাটুকুও বন্ধ করে দিলে। তার পরদিন থেকেই আমি 5 শিকে দামে জোড়া মোটা করা কলি ধুতি পরতে আরম্ভ করে দিলাম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকে বারণ করে দিল। আমি নিচে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎই সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়। এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনই বেড়ে উঠেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি কিন্তু এর কারণ বেশ বুঝি। কেন জানো? তোমরা আমাকে মনে মনে বেশ ভয় করতে। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।